ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোজফি সমস্ত জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের জিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করে দেওয়ার আগে তোমাদের আমি বলে দিই, জিওগ্রাফির কিন্তু কোশ্চেনটা তোমাদের যে আছে ভাগের মধ্যে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু তোমাদের আগে জানা দরকার। তোমাদের প্রথমে আছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, মালবীয় ভূগোলের ভিত্তিসমূহ, আর একটা আছে ভারতের ভূগোল। এই আছে তোমাদের তিনটি। এই তিনটে স্টেপের মধ্যে তোমাদের কিছু ইউনিটের মধ্যে ভাগ করা আছে। ঠিক আছে, এবার তোমাদের এত বড় ভিডিও হয়ে যাবে যে এতগুলো কোশ্চেন দিতে গেলে, তাই আমি তোমাদের পার্টে পার্টে কোশ্চেন তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো। এখন আমি তোমাদের প্রাথমিক ভূগোলের ভিত্তিসমূহ, সেখান থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের কিন্তু আসবে 2 নম্বরের, 3 নম্বরের আর 5 নম্বরের কোশ্চেন। নেক্সট যেটা তোমাদের আছে মালবীয় ভূগোলের ভিত্তিসমূহ, সেখান থেকে তোমাদের কিন্তু শুধুমাত্র 2 নম্বর আর 3 নম্বরের কোশ্চেন করতে হবে। নেক্সট যেটা তোমাদের আছে ভারতের ভূগোল, সেখান থেকেও তোমাদের 2 আর 3 করতে হবে। এখান থেকে কোনো 5 নম্বরের কোশ্চেন করতে হবে না। শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ থেকে তোমাদের 2, 3, 5 নম্বরের উত্তর দিতে হবে। আমি তোমাদের পার্টে পার্টে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। এখন তোমাদের আমি প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের আছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আছে সমস্থিতি ধারণা। সেখান থেকে 2 নম্বরের কোশ্চেন, সমস্থিতিক অভিকর্ষজ বিচ্যুতি। ঘনত্বের তারতম্যের ভিত্তিতে অভিকর্ষজ বিচ্যুতি সংশোধন করা হলে তখন তাকে সমস্থিতিক অভিকর্ষজ বিচ্যুতি বলে। অন্যভাবে বলা যায়, কোনো স্থানের অভিকর্ষের সমীক্ষিত মানকে ঘনত্বের ভিত্তিতে সংশোধন করার পর ওই স্থানের নির্ধারিত মান থেকে বিয়োগ করলে যে বিচ্যুতি পাওয়া যায় তাকে সমস্থিতিক বিচ্যুতি বলে। বৈশিষ্ট্য: ঘনত্ব বেশি হওয়ার সিল্ট মালভূমি, সমভূমি বা সমুদ্র তলদেশে এর মান ধনাত্মক হয়। ঘনত্ব কম হবার উচ্চ পার্বত্য অঞ্চলে এই বিচ্যুতির মান ঋণাত্মক হয়। নেক্সট কোশ্চেন, প্লাম লাইন বা উলন দড়ি কি? এক প্রান্তে উলন বা ভার ঝোলানো দড়ির যে উলম্ব রেখা দেখে কোনো বস্তু কতটা হেলানো অবস্থায় আছে তা নির্ণয় করা হয়, তাকে উলন দড়ি বলে। এর ব্যবহার কি? সাধারণত কোনো বস্তুকে উলম্বভাবে বা খাড়াভাবে দাঁড় করাতে উলন দড়ির প্রয়োজন হয়। যেমন রাজমিস্ত্রিরা পিলার ও দেয়ালকে সোজাভাবে গাঁথার জন্য উলনের সাহায্য নেয়। ভূগোলে জরিপ কার্যের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রগুলি উলম্বভাবে বসাতে এবং অনুভূমিক তল নির্ণয় করতে উলন দড়ির উলম্ব রেখার সাহায্য নেওয়া হয়। যেমন ট্যানজিট থিওডোলাইট যন্ত্রের দ্বারা নক্ষত্রের উন্নতি কোণ মেপে কোনো স্থানের অক্ষাংশ সঠিকভাবে নির্ণয় করার সময় উলন দড়ি বা প্লাম লাইন ব্যবহার করা হয়। অভিকর্ষজ কাকে বলে? পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষজ বল বলে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বপ্রথম অভিকর্ষের ধারণা দেন। এর বৈশিষ্ট্য কি? পৃথিবীর আকৃতি অভিগত গোলক বা জিওড হওয়ার কারণে অক্ষাংশ ভেদে অভিকর্ষজ মানে তারতম্য লক্ষ্য করা যায়। নিরক্ষরেখায় অভিকর্ষজ মান সর্বনিম্ন এবং পৃথিবীর উভয় মেরুতে অভিকর্ষজ মান সর্বাধিক হয়। উচ্চতার সঙ্গে অভিকর্ষজ মানের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিরাজমান, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বৃদ্ধি পাবে অভিকর্ষজ মান ততই হ্রাস পাবে। শিলার ঘনত্বের তারতম্যের কারণেও অভিকর্ষজ মানের পার্থক্য ঘটে। উপবিভাগ নির্ণয় পদ্ধতি অনুসারে অভিকর্ষজ মূলত 2 ধরনের: তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষজ, প্রকৃত বা বাস্তব বা সমীক্ষিত অভিকর্ষজ। অভিকর্ষজ বিচ্যুতির কারণগুলি উল্লেখ করো। অভিকর্ষজ বিচ্যুতির একাধিক কারণ রয়েছে, যথা ভারসাম্যের অভাব। ভূত্বক গঠনকারী শিলাস্তর যদি সমস্থিতিক ভারসাম্য অবস্থায় না থাকে তাহলে অভিকর্ষজ বিচ্যুতি দেখা যায়। ভূমির উত্থান
অবনমন। ভূমি বা উত্থান ও অবনমনের মাধ্যমে ভারসাম্য অবস্থায় পৌঁছানোর চেষ্টা করলে বিচ্যুতি লক্ষ্য করা যায়। ঘনত্বের তারতম্য। ভূত্বক গঠনকারী শিলা ও খনিজের ঘনত্বের তারতম্য দেখা দিলে বিচ্যুতি ঘটে। ভূপৃষ্ঠের বন্ধুরতা। ভূপৃষ্ঠের উচ্চতা তারতম্য বা বন্ধুরতা তারতম্যের কারণেও বিচ্যুতি ঘটতে পারে। নেক্সট কোশ্চেন, তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষজ কাকে বলে? গড় সমুদ্র সমতলে সাপেক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের অক্ষাংশ অনুযায়ী যে অভিকর্ষজ মান নির্ধারণ করা হয় তাকে তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষজ বলে। পৃথিবীর অভিগত গোলাকৃতির জন্য অক্ষাংশ ভেদে এই অভিকর্ষজ মানের পরিবর্তন ঘটে। স্ফীত নিরক্ষীয় অঞ্চলে দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে বেশি হওয়ায় নিরক্ষরেখায় এই অভিকর্ষজ মান সবচেয়ে কম। নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে এই দূরত্ব কমতে থাকায় প্রমাণ অভিকর্ষজ মান ক্রমশ বৃদ্ধি পেতে পেতে মেরুদ্বয় সর্বাধিক হয়। এবারে আসছি, এখান থেকে তোমাদের আমি 3 নম্বরের কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। উত্তরগুলো তোমাদের এত দেওয়া যাচ্ছে না, তাহলে ভিডিওটা বুঝতেই পারছো অনেক বড় হয়ে যাবে এত উত্তর দিতে গেলে। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি এই উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। সিমট্রোজনি জেনি কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। প্লট প্রদত্ত সমস্থিতি তথ্যের ত্রুটিগুলি আলোচনা করো। চিত্রসহ সিমট্রোজেনি প্রক্রিয়াটি বর্ণনা করো। এইরি ও প্লটের সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো। এরপর আসছি তোমাদের 5 নম্বরের কোশ্চেন। সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্লটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। জর্জ এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরে তোমাদের হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে তোমাদের আছে অন্তর্জাত প্রক্রিয়াসমূহ আর বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াতে তোমাদের আবার কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভাঁজ, একটা হচ্ছে চ্যুতি। তাহলে ভাঁজটা আগে বলি, তারপরে চ্যুতিটা তোমাদের আলোচনা করে দেবো। ভাঁজের কোশ্চেন হচ্ছে 2 নম্বরে, সমোন্নতি সরণ কি? ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে ঊর্ধ্ববঙ্গের ঢাল বরাবর লম্ব অনুগামী নদীর সৃষ্টির পর শীর্ষদেশে ক্ষয়ের ফলে পরবর্তী নদীর উদ্ভব হয়। শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত এই নদী কঠিন শিলার দ্বারা বাধার সম্মুখীন হলে নিম্নক্ষয় বন্ধ হয়। এই অবস্থায় নদীটি পার্শ্বক্ষয়ের মাধ্যমে শিলাস্তরের নদী বরাবর পাশের দিকে সরতে থাকে। ঊর্ধ্ববঙ্গের পরবর্তী নদীর প্রবাহপথের এই সরণকে সমোন্নতি সরণ বলে। উদ্ভেদ বলতে কি বোঝো? শিলাস্তরের যে অংশ ভূপৃষ্ঠের উন্মুক্ত থাকে তাকে উদ্ভেদ বলে। নিচে শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের আত্মপ্রকাশ করলে উদ্ভেদ গড়ে ওঠে। সাধারণত আবহবিকার, ক্ষয়ীভবন ও অগ্নিভবনের সম্মিলিত ফল হলো উদ্ভেদ। এগুলি কঠিন শিলার দ্বারা গঠিত। উদাহরণ, ভারতের কর্ণাটক রাজ্যে জনা হলো উদ্ভেদের নিদর্শন। তারপরে বাহু কি? ভাঁজ অক্ষে দুপাশে বিস্তৃত শিলাস্তরকে বাহু বলে। অন্যভাবে বলা যায়, ভাঁজের একটি অক্ষ থেকে পরবর্তী অক্ষ পর্যন্ত বিস্তৃত অংশকে বাহু বলে। বৈশিষ্ট্য: ভাঁজ অক্ষের দুপাশে দুটি বাহু থাকে, যথা বাম বাহু ও ডান বাহু। তারপরে সংবহন বলের তীব্রতা তারতম্যের কারণে বাহু দুটি সমান বা অসমান দৈর্ঘ্যের হয়। অনুভূমিক তলের সঙ্গে বাহু দুটি সমান বা অসমান কোণে নত থাকে। উদভঙ্গ বা অধভঙ্গ গঠনের মধ্যে যে বাহুটি সাধারণত বাহু হিসাবে অবস্থান করে তাকে মধ্যবর্তী বাহু বলে। দুটি সন্নিহিত বাহুর বক্রতা পরিবর্তন বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণকে অন্তর্বাহু কোণ বলে। বাহু ভাঁজের শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত বিস্তৃত থাকে। শীর্ষবিন্দু, শীর্ষদেশ এবং শীর্ষতল কাকে বলে? প্রথমে আসছি শীর্ষবিন্দু। কোনো ভাঁজের প্রচ্ছদেশছেদের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তারপরে শীর্ষদেশ, ভাঁজের উচ্চতম বিন্দু বা শীর্ষবিন্দুগুলি যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে শীর্ষরেখা বলে। ভাঁজের প্রতিটি স্তরে আলাদা আলাদা শীর্ষদেশ থাকে। নেক্সট, শীর্ষতল। ভাঁজের শীর্ষদেশ যে তলে অবস্থান করে তাকে শীর্ষতল বলে। এবারে হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষদেশ এবং শীর্ষতল সর্বদা ভাঁজের উত্তল অংশ বা ঊর্ধ্বভঙ্গে অবস্থান করে। নেক্সট কোশ্চেন, বক্রতা পরিবর্তন বিন্দু ও রেখা কাকে বলে? পাশাপাশি দুটি গ্রন্থি রেখার মধ্যবর্তী বাহুর যে বিন্দু
ক্ষেত্রে উত্তল ও অবতল অংশের সীমা নির্দিষ্ট হয় তাকে বক্রতা পরিবর্তন বিন্দু বলে। এই বিন্দুতে ভাঁজের বক্রতার পরিমাণ শূন্য হয়। এটি ঢালের পরিবর্তনকে নির্দেশ করে। পাশাপাশি দুটি বা ততোধিক বক্রতা পরিবর্তন বিন্দু সংযোগকারী যে রেখা ভাঁজের সীমা নির্দেশ করে তাকে বক্রতা পরিবর্তন রেখা বলা হয়। এবার আসছি বন্ধুরা 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরে হচ্ছে টিকা অধবঙ্গ। সমোন্নত বা সমপ্রবণ ভাঁজ সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। পাকা ভাঁজ সম্পর্কে আলোচনা করো। পীড়ন কাকে বলে? বিভিন্ন প্রকার পীড়ন সম্পর্কে আলোচনা করো। এবারে আসছি 5 নম্বরে। ভাঁজযুক্ত শিলায় সৃষ্ট ভূমিরূপ ও জলনির্গমন প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। ভাঁজ সৃষ্টির কারণগুলি লেখো। তোমাদের হয়ে গেল ভাঁজের কোশ্চেন শেষ। এবার হচ্ছে তোমাদের আরেকটা আছে যেটা বললাম চ্যুতি কাকে বলে। চ্যুতির যে কোশ্চেনগুলো সেগুলো তোমাদের বলে দিচ্ছি। পরিধি চ্যুতি কাকে বলে? যে চ্যুতি গোষ্ঠীতে চ্যুতি রেখাগুলি মূলত সমকেন্দ্রিক বৃত্তচাপের মতো হয় তাকে পরিধি চ্যুতি বলে। এর বৈশিষ্ট্য কি? এই চ্যুতি কোনো উত্থিত বা অবনমিত ভূভাগকে বেষ্টন করে থাকে। নিদর্শন আগ্নেয়গিরির ক্যালডেরাতে দেখা যায়। তারপরে নেক্সট কোশ্চেন, চ্যুতি গঠিত অঞ্চলে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? নদীর গতিপথে চ্যুতির উপস্থিতির কারণে খাড়া ঢাল বিশিষ্ট ভিগুন সৃষ্টি হলে নদী এই খাড়া ঢাল বরাবর ওপর থেকে নিম্নবেগে নিচে লাফিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। নিদর্শন ছোটনাগপুরে মালভূমি অঞ্চলে সুবর্ণরেখা নদীর গতিপথে চ্যুতির উপস্থিতির কারণে হুডু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। চ্যুতি নদী কাকে বলে? ভূপৃষ্ঠের অনুভূমিক তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে হেলে থাকে তাকে চ্যুতিনতি বলে। বৈশিষ্ট্য নতির দিক ও মান উভয় আছে। এটি একটি ভেক্টর রাশি। চ্যুতির নতি ও কোণের যোগফল সর্বদা 90 ডিগ্রি হয়। নতির মান ডিগ্রিতে প্রকাশ করা হয়। চ্যুতির নতির পরিমাণ ও অভিমুখের ওপর ভিত্তি করে চ্যুতির শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। পরিমাপক যন্ত্র এটি ক্লাইনোমিটার ও এস-রে কম্পাসের সাহায্যে পরিমাপ করা হয়। সমান্তরাল চ্যুতি কাকে বলে? যখন সন্নিহিত কতগুলি চ্যুতির প্রত্যেকটিরই নতির মান একই হয় এবং আয়ামগুলি পরস্পর সমান্তরাল থাকে তাকে সমান্তরাল চ্যুতি বলে। বৈশিষ্ট্য এই চ্যুতি গোষ্ঠীর সব চ্যুতি একই কোণে হেলে থাকে। এক্ষেত্রে ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপ উভয়েরই স্থলন ঘটতে পারে, কিন্তু সোপান চ্যুতির ক্ষেত্রে কেবল ঊর্ধ্বস্তূপ নিচে বসে যায়। এই চ্যুতি সংনমন ও টানের প্রভাবে সৃষ্টি হয়। নিদর্শন আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসে ক্যানিয়ন হ্রদ অঞ্চলে এইরূপ চ্যুতি দেখতে পাওয়া যায়। অধস্তূপ কাকে বলে? তির্যক চ্যুতিতলের নিচের দিকে শিলাস্তূপকে অধস্তূপ বলে। বিপরীত চ্যুতির ক্ষেত্রে অধস্তূপ নিচে এবং স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে অধস্তূপ ওপরে অবস্থান করে। অধস্তূপ আদি শিলার সঙ্গে যুক্ত স্থলিত শিলাস্তূপ। অধস্তূপ চ্যুতি ভিগু গঠন করে। চ্যুতিতল উলম্ব বা অনুভূমিক হলে ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ গঠিত হয় না। এর বিস্তার ঝুলন্ত প্রাচীরের থেকে বেশি হয়। ব্রেকসিয়া কি? চ্যুতি খণ্ডে স্থলনের ফলে চ্যুতিতলে সৃষ্ট কোণাকার শিলাচন্নের সমন্বয়কে ব্রেকসিয়া বলে। এগুলি আলগা টুকরোর দ্বারা তৈরি হওয়ার জল সহজে এর মধ্যে প্রবেশ করতে পারে এবং তা সিমেন্ট প্রাপ্য হয়। তারপরে নেক্সট হচ্ছে গাউজি বা গজের থেকে ব্রেকসিয়া দানাগুলি অপেক্ষাকৃত বড় হয়। চ্যুতি সংগঠনের নিদর্শন হিসাবে এগুলি গুরুত্বপূর্ণ। ব্রেকসিয়া সমন্বিত অঞ্চলগুলি টানেল বা খনি নির্মাণের জন্য একেবারে অনুপযুক্ত। নিদর্শন পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়ের খাড়া ঢালের পাদদেশে দেখা যায়। নেক্সট কোশ্চেন, পরিখা চ্যুতি কাকে বলে? সারিবদ্ধভাবে সোপান চ্যুতি দুদিক থেকে নেমে এসে একত্রে মিলিত হলে পরিখা গঠিত হয়, তাই এইরূপ চ্যুতিগোষ্ঠীকে পরিখা চ্যুতি বলে। এর বৈশিষ্ট্য কি? পরিখা চ্যুতি মূলত সোপান চ্যুতিরই একটি রূপ। এই পরিখা অনেক সময় গোস্ত উপত্যকা রূপে অবস্থান করে। নিদর্শন কি? পূর্ব আফ্রিকার বৃহৎ গোস্ত উপত্যকা পরিখা চ্যুতির উল্লেখযোগ্য নিদর্শন। এছাড়া রাইন নদীর উপত্যকায় পরিখা চ্যুতির উদাহরণ। এরপরে 3 নম্বরের কোশ্চেন, বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি সম্পর্কে যা জানো লেখো। স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি সম্পর্কে যা জানো লেখো। সোপান চ্যুতি বা ধাপ চ্যুতি সম্পর্কে আলোচনা করো, সংক্ষিপ্ত আলোচনা করো। চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের
উৎপত্তি ব্যাখ্যা করো। এরপরে আসছে তোমাদের 5 নম্বরের কোশ্চেন। চ্যুতির গাঠনিক উপাদানগুলি চিত্রসহ আলোচনা করো। চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি উল্লেখ করো। এই হয়ে গেল তোমাদের অন্তর্জাত প্রক্রিয়াসমূহে দুটো ভাগ আলোচনা করলাম। এবারে আসছে তোমাদের বহির্জাত প্রক্রিয়াসমূহ। এখান থেকে 2 নম্বরের কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি। নালী ক্ষয় বা রিল ক্ষয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নালী ক্ষয় বৈশিষ্ট্যগুলি হলো যে সমস্ত অঞ্চলে ভূমিডাল মসৃণ হয়, অধিক বৃষ্টিপাত হতে দেখা যায় এবং মৃত্তিকার জল চুয়ানোর ক্ষমতা বেশি হয়, সেই সমস্ত অঞ্চলে নালী ক্ষয় অধিক পরিমাণে দেখা যায়। দীর্ঘদিন ধরে কোনো অঞ্চলে মৃত্তিকা চাদর ক্ষয় প্রক্রিয়া ক্রিয়াশীল থাকলে পরবর্তীকালে এই পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয় হতে দেখা যায়। কোনো কারণে অধিক পরিমাণ তুষার গলনের ফলে যে জলধারা সৃষ্টি হয় তা নালী ক্ষয় প্রক্রিয়ার মৃত্তিকার ক্ষয় করে। এরপরে সোলান চাক কি? উষ্ণ ও শুষ্ক মরু এবং মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকার লবণ দৌত প্রক্রিয়া অপসারিত না হলে বিস্তরে সজ্জিত হয়ে সালফেট বা ক্লোরাইড সমৃদ্ধ যে মাটি গঠিত হয় তাকে বলা হয় সোলান চাক মাটি। এর বৈশিষ্ট্য কি? স্যালিনাইজেশন প্রক্রিয়া সৃষ্টি হওয়া এই মৃত্তিকা লবণের পরিমাণ শতকরা 2 ভাগ হয়। এই মৃত্তিকা পিএইচ এর মান 8.5, কারণ এই মৃত্তিকার ক্যালসিয়াম ও পটাশিয়াম যৌগের পরিমাণ বেশি। ক্যালসিয়াম ও পটাশিয়াম বেশি থাকায় মৃত্তিকার সূক্ষ্ম দানাসমূহ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গুটিদার মৃত্তিকার গঠন সৃষ্টি করে। দানাদার গঠনের জন্য জল ধারণ ক্ষমতা কম। মৃত্তিকা গঠন উদ্ভিদের অনুকূল হলো লবণের ভাগ বেশি থাকায় কৃষির অনুপযুক্ত। তারপরে মৃত্তিকার উপরিস্তরে লবণ কণা সজ্জিত হয়ে সাদা আস্তরণ সৃষ্টি করে বলে একে সাদা ক্ষার মাটিও বলা হয়। বন্ধুরা এখানে ভাগটা উমা হবে, এখানে ঘ হয়ে গেছে। তারপরে নেক্সট কোশ্চেন, পরিণত মাটি কি? এর হবে মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলি সুদীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে আদিশিলা চিহ্নহীন এবং সুস্পষ্ট ABC 3টি স্তর গঠিত হতে তাকে পরিণত মৃত্তিকা বলে, যেমন পর্জল, চারনোজেমিন ইত্যাদি। বৈশিষ্ট্য কি? স্তর সুস্পষ্ট হওয়া এই মৃত্তিকার পরিলেখ্য সুস্পষ্ট হয়। এই মৃত্তিকার গঠন সুদৃঢ় ও সুসংবদ্ধ হয়। অনুকূল পরিবেশের মৃত্তিকা পরিণত অবস্থায় পৌঁছাতে কয়েকশো বছর সময় লাগে। পরিণত মৃত্তিকার উর্বরতা অনেক বেশি হয়। হিউমাসের গুরুত্ব লেখো। মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো হিউমাস। মৃত্তিকার এর গুরুত্ব নিম্নরূপ। খাদ্য ভাণ্ডার। প্রথমে হচ্ছে হিউমাস উদ্ভিদের সুষম খাদ্য ভাণ্ডারের ভরপুর। এটি নাইট্রোজেন, ফসফরাস, সালফার, প্রোটিন, ফ্যাট, কার্বন প্রভৃতি পুষ্টি উপাদানে সমৃদ্ধ। পিএইচ নিয়ন্ত্রণ। হিউমাস মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গঠন উন্নয়ন গঠনযুক্ত মৃত্তিকা সৃষ্টিতে হিউমাস সাহায্য করে। জল ধারণ ক্ষমতা। হিউমাস সমৃদ্ধ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি হয়। সচিত্রা। হিউমাস মৃত্তিকার সচিত্রতা বৃদ্ধি করে। জীবাণুদের কার্যাবলী। হিউমাসপূর্ণ মৃত্তিকায় জীবাণুদের কার্যকলাপ বৃদ্ধি পায়। উর্বর মৃত্তিকা সৃষ্টি। মৃত্তিকা স্থিতি হিউমাস রূপান্তরিত হয়ে বিভিন্ন খনিজ পদার্থ মাটিতে মিশে যায়। এই খনিজ সমৃদ্ধ মাটি অত্যন্ত উর্বর হয়। তারপরের কোশ্চেন, অ্যাডাফোলজি কি? মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার গুণাবলীর ভিত্তিতে মৃত্তিকাস্থিত জীব, প্রধানত উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশ, বন্টন, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা যায় তাকে অ্যাডাফোলজি বলে। এর গুরুত্ব কি? এই শাখাটি প্রধানত উদ্ভিদের উৎপত্তি ও বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এই শাখার মাধ্যমে কিভাবে মাটির সংরক্ষণ ও পরিচর্যা করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় তা জানা যায়। এর ধ্যান ধারণার মৃত্তিকা ভূগোল ও জীবভূগোলের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আসছি 3 নম্বরের কোশ্চেন, ভুরিকাস্ট কিভাবে গঠিত হয়? ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার ব্যাখ্যা করো। অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জলাইজেশন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এলুভিয়েশন ও ইলুভিয়েশন পার্থক্য লেখো। তারপরে তোমাদের 5 নম্বরের কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা গঠনের সক্রিয় উপাদানগুলির ভূমিকা আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। উষ্ণতার পার্থক্য অনুযায়ী বিভিন্ন প্রকার যান্ত্রিক আবহবিকারের বর্ণনা দাও। এই গেল বন্ধুরা তোমাদের বহির্জাত প্রক্রিয়াসমূহ।
তারপর তোমাদের আছে আবহাওয়া জলবায়ু, সেখানে তোমাদের কিন্তু আবার দুটো ভাগ আছে, জলবায়ুগত উপাদান, বায়ুমণ্ডলীয় উপাদান, আর একটা আছে বায়ুমণ্ডল। এই গেল তোমাদের ইউনিট 3 আর 4। এটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। তারপর তোমাদের যাবে মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ, সেখানে তোমাদের অনেক ভাগ আছে, সেগুলো তোমাদের আমি পার্টে পার্টে সাজেশন দিয়ে দেবো। তারপরে লাস্ট থাকবে তোমাদের ভারতীয় ভূগোল, সেটাও তোমাদের আমি দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।